মেদিনীপুর মেডিকেল কলেজের কিছু সিনিয়র ডক্টররা এই আরজি কর আন্দোলনে যুক্ত ছিল। তাদের দিকে আঙুল ঘোরানোর জন্যে, মানুষের দৃষ্টি ঘোরানোর জন্যে বাংলার শাসক দল হিউম্যান এরারের তত্ত্বটা আনছে। আজকে যদি সমগ্র বিরোধী শক্তি এই ডাক্তারদের আন্দোলনের সঙ্গে থাকতো, বাংলার আগামী দিনের রাজনৈতিক মানচিত্র, রাজনৈতিক ইতিহাস বদলে যেত। তবে যতদূর বুঝি একজন সাধারণ মানুষ হিসাবে, একজন কনজিউমার হিসাবে, যে এই স্যালাইন এমন সময় ব্যবহার করা হয়েছে বা প্রকিওর করা হয়েছে সেই সময় এই স্যালাইন ব্যবহারের যোগ্য ছিল না। বাংলার মানুষ, বাংলার বিরোধী শক্তি, বাংলার বিরোধী দলগুলো, বাংলার বিরোধী নেতা কর্মীরা যে এক চিলতে বিশ্বাস করে না, সেটা বোধহয় কুণালবাবু আর এখন বুঝতে পারছেন না। তৃণমূল কংগ্রেস ইজ নট আ পলিটিক্যাল পার্টি, ইট ইজ আ পলিটিক্যাল গ্যাং। আজকেও আমি দু একটা সংবাদ মাধ্যমকে বলেছি, দেখুন, গ্যাং থাকলে গ্যাংওয়ার হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে তোলপাড় হয়ে রয়েছে রাজ্য রাজনীতি, এবং তার মধ্যেই আমরা জানি যে সিআইডি তদন্ত শুরু করেছে, যেখানে সবথেকে বড় প্রশ্ন এখন হয়ে দাঁড়িয়েছে যে এই সিলাইনের জন্যই কি ঘটনাটি ঘটেছে, নাকি কোনো হিউম্যান এরার রয়েছে, কারোর গাফিলতি রয়েছে এর পিছনে, কি মনে হচ্ছে? না, প্রাথমিকভাবে আমার ধারণা স্যালাইনের জন্যই ঘটনাটা ঘটেছে। হিউম্যান এরারের তত্ত্বটা বাংলার শাসক দল ইচ্ছাকৃতভাবে এই পরিমণ্ডলে নিয়ে আসছে। কারণ মেদিনীপুর মেডিকেল কলেজের কিছু সিনিয়র ডক্টররা এই আরজি কর আন্দোলনে যুক্ত ছিল। তাদের দিকে আঙুল ঘোরানোর জন্যে, মানুষের দৃষ্টি ঘোরানোর জন্যে বাংলার শাসক দল হিউম্যান এরারের তত্ত্বটা আনছে। কিন্তু আমি মনে করি, আমরা আরজিকর কাণ্ড থেকেও দেখেছি এবং পশ্চিমবঙ্গে যা যা হেলথ সিস্টেমে যা যা হ্যাজার্ড হয়েছে, আমরা তার থেকেও দেখেছি পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের এই ধরনের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড আছে যে তারা এক্সপায়ার্ড হয়ে যাওয়া মেডিসিন ইউজ করে, যে ইনজেকশন বা যে নিডল ইউজ করা উচিত না সেসব ইউজ করা হয়। এর মধ্যে টাকার চক্র রয়েছে, এর মধ্যে দুর্নীতি রয়েছে, অপরিশোধিত বা এই ধরনের স্যালাইন যদি ইউজড হয়েও থাকে মেদিনীপুর মেডিকেল কলেজে, আমরা খুব অবাক হব না। কারণ আমরা জানি, বাংলার মানুষও জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত হওয়া রাজ্যের শাসক দলের সেই সব অঞ্চলের নেতারা এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকেন। শুধু নেতারা কেন, আমরা তো সন্দীপ ঘোষের মতন আধিকারিককেও দেখেছি বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে আরজি করকে ঘিরে একটা প্যারালাল ইকোনমি তৈরি করতে। সেই জন্যে অবাক হওয়ার কোনো কারণ নেই। আজকে শাসক দল যে ইঙ্গিত করার চেষ্টা করছে যে এটা ডাক্তারদের, এক শ্রেণীর ডাক্তারদের ষড়যন্ত্র রাজ্য সরকারকে বদনাম করার, আমার মনে হয় না সেটা। আমার এক নিজস্ব এটাই মতামত যে এই স্যালাইন সঠিক ছিল না, এই স্যালাইন রোগীর ওপরে প্রয়োগ করা উচিত হয়নি। এই স্যালাইন হয়তো, আমি তো এই বিষয়ে লেম্যান, আমি টেকনিক্যালি বলতে পারবো না, তবে যতদূর বুঝি একজন সাধারণ মানুষ হিসাবে, একজন কনজিউমার হিসাবে, যে এই স্যালাইন এমন সময় ব্যবহার করা হয়েছে বা প্রকিওর করা হয়েছে সেই সময় এই স্যালাইন ব্যবহারের যোগ্য ছিল না। আমরা দেখলাম কুণাল ঘোষ, তিনি মিডিয়াদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জুনিয়র ডক্টরদের কথাটা বা প্রসঙ্গটাও তুলেছিলেন, এবং সেখানে এটা বলা হচ্ছিল, তিনি বলছেন যে সিআইডির খতিয়ে দেখা উচিত যে জুনিয়র ডক্টররা আরজি কর ঘটনায় সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, অর্থাৎ সরকারকে মালিয়ান করার চেষ্টা করেছেন, সে সকল ডাক্তাররা এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন কিনা। মানে জুনিয়র ডক্টরদের দায়বদ্ধতা বা দোষী সাব্যস্ত করে এখানে রাজ্য সরকারের ঠিক কি বলতে চাইছেন, তাদের কি বক্তব্য রাখতে চাইছেন, কি মনে হয়? না, আমি একটা বিষয়ে শ্রী কুণাল ঘোষের এই প্রশংসা না করে পাচ্ছি না। উনি খুব ভালো একজন পাইলট, যে কোনো ডুবন্ত জাহাজকে চেষ্টা করে নোঙর বাঁধিয়ে দেওয়ার। তৃণমূল কংগ্রেসের প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যেভাবে
একটার পর একটা মানুষের ওপরে অন্যায় করে এবং কুণালবাবু যেভাবে মিথ্যাচার করে যায় তাদের ডিফেন্ড করার জন্যে রিয়েলি হি ইজ আ ভেরি গুড স্পোক্স পারসন, কিন্তু সমস্যাটা হচ্ছে ওনার কথার মারপ্যাঁচে বাংলার মানুষ, বাংলার বিরোধী শক্তি, বাংলার বিরোধী দলগুলো, বাংলার বিরোধী নেতা কর্মীরা যে এক চিলতে বিশ্বাস করে না, সেটা বোধহয় কুণালবাবু আর এখন বুঝতে পারছেন না। এখন বলেই যাচ্ছেন যত অন্যায় হোক ডিফেন্ড করে যাচ্ছেন। যাদের ওনারা শত্রু বলে চিহ্নিত করেছেন সেই জুনিয়র ডক্টরদের, সেই ডক্টররা তো নবান্নতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করে প্রকারান্তরে সারেন্ডারই করে এসছে। এখন আবার জুনিয়র ডক্টরদের টার্গেট করে কুণালবাবুর লাভটা কী আছে? আজকে যে ডাক্তারি আমাকে তাহলে একটু অন্য প্রেক্ষিতে যেতে হবে। আজকে যেই ডাক্তারদের আন্দোলন, সেই আন্দোলনকে তো কানাগলিতে ডাক্তারবাবুরাই পাঠিয়ে দিয়েছে আমাদের গো ব্যাক করে, আর কিছু লোককে কাম ব্যাক করে আমাদের গো ব্যাক দেখিয়েছে, আর কিছু মানুষকে তারা পর্দার আড়ালে লুকিয়ে রেখেছে। আজকে যদি সমগ্র বিরোধী শক্তি এই ডাক্তারদের আন্দোলনের সঙ্গে থাকতো, বাংলার আগামী দিনের রাজনৈতিক মানচিত্র, রাজনৈতিক ইতিহাস বদলে যেত। সেই জন্যে কুণালবাবু জুনিয়র ডাক্তারদের টার্গেট করার কোনো মানে হয় না, কারণ জুনিয়র ডাক্তাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শেষ নবান্নর মিটিংয়ে গিয়ে প্রকারান্তরে সারেন্ডার করে এসছে। কুণালবাবু এইটা বরং সিআইডিকে খোঁজ লাগাতে বলুক যে এই স্যালাইন, যেটা বিষাক্ত স্যালাইন, সেটা কি করে পারচেস করা হলো, এটার বিল ভাউচার যা হয় সেটা কি করে ইস্যু করা হলো, সেটা টেকনিক্যালি টেস্ট না করে। আমি মনে করি এই স্যালাইন পারচেজের সঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজের একটা অংশ এবং মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের একটা অংশ জড়িত রয়েছে। কারণ এক্সপায়ারি হয়ে যাওয়া বা কোনোভাবে নষ্ট হয়ে যাওয়া স্যালাইন পারচেজড হচ্ছে, সেটা রুগীর ওপরে প্রয়োগ হচ্ছে, নিশ্চয়ই কেউ না কেউ তো সেফগার্ড করছে, কেউ না কেউ তো সেটাকে গার্ড দিচ্ছে। সেটা হচ্ছে ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং অবশ্যই মেদিনীপুর মেডিকেল কলেজের একটা অংশ, প্রশাসনের একটা অংশ। কুণালবাবু বরং সিআইডিকে বলুক সেই জায়গাটা তদন্ত করে বার করতে। এখন আর ডাক্তারদের আন্দোলন, আমরা সহমর্মী ডাক্তারদের সঙ্গে। যে বোনটি চলে গেছে, তার জীবন চলে গেছে, সেই ব্যাপারে আমরা দুঃখিত, আমরা অত্যন্ত দুঃখিত, কিন্তু এখন আর সেই আন্দোলনকে ওরাই কানাগলিতে পাঠিয়ে দিয়েছে। কুণালবাবু বেকার বাংলার মানুষের নজর ঘোরানোর জন্যে এসব আন্তাবড়ি কথা বলে যাচ্ছেন। আমরা দেখেছিলাম যে আরজিকর ঘটনায় জুনিয়র ডক্টররা একাধিক দাবি করেছিলেন, তার মধ্যে একটি দাবি ছিল স্বাস্থ্য সচিবের পদত্যাগ। কিন্তু আমরা দেখলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী একাধিক দাবি মানলেও এই দাবি কিন্তু তিনি মানেননি। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে স্বাস্থ্য সচিবের উপর মুখ্যমন্ত্রী নিজেই রুষ্ট, সেটা প্রকাশ্যে আমরা দেখতে পেলাম। এবং তবে কি এবার স্বাস্থ্য সচিবের পদ থেকে সরানো উচিত বা উচিত কিনা সেটা নিয়ে ভাববেন মুখ্যমন্ত্রী, কি মনে হচ্ছে? কারণ তার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ সামনে আসছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যে ধরনের ভৎসনা করেন, যেগুলো পাবলিকলি যে ধরনের বকাবকি করেন নিজের আমলাদের, পুলিশ প্রশাসনকে, নিজের দলের লোকেদের, নিজের দলের জনপ্রতিনিধিদের, আমি মনে করি এগুলি হচ্ছে সব লোক দেখানোর নাটক। স্বাস্থ্য সচিব যদি সত্যি অপদার্থ বা স্বাস্থ্য সচিব যদি সত্যি দুর্নীতিগ্রস্ত হতো, যখন জুনিয়র ডাক্তাররা তার অপসারণ দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তখন জেদ না করে সরিয়ে দেওয়া উচিত ছিল। আজকে বাংলার মানুষ তিতিবিরক্ত। আরজি করের ঘটনার পরে আজকে 3টে জীবন, একটা জীবন তো চলে গেছে, আরও 2টো পেশেন্ট বেঁচে থাকবে কি না বলা যাচ্ছে না। কারণ আমরা শুনেছি, সংবাদ মাধ্যমে দেখছিলাম আজকে দুপুরবেলা যে একজনের অবস্থা অত্যন্ত খারাপ। তার মানে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর থেকে চোখ ঘোরানোর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সচিবকে গালাগালি দিক, স্বাস্থ্য সচিবকে ভৎসনা করুক, স্বাস্থ্য অধিকর্তাকে আবার নতুন করে সরিয়ে দিক, বা মেডিকেল কলেজগুলোর সব প্রিন্সিপাল, এমএসভিপি এদের সরিয়ে দিক, কিছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট বাংলার মানুষের চোখে একটা পট্টি পরিয়ে দাও। আমি প্রচণ্ড সৎ, আমি প্রচণ্ড সচেতন, বাংলার মানুষের জন্যে দিবারাত্র আমি ভাবছি, এই নাটকগুলো করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় ধমকটা দিয়েছেন। এই ধমকের কোনো সারবত্তা নেই। যেমন
সারবত্তা নেই ওনার দলের কুণাল ঘোষের কথায়। দাদা একটু অন্য প্রসঙ্গে যাব। ইতিমধ্যে আমরা জানি যে মালদাতে কিছুদিন আগে একজন তৃণমূল নেতাকে প্রকাশ্যে গুলি করে মারা হয় এবং সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি হয়। কারণ আমরা দেখেছিলাম সেই ঘটনার পরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ক্ষুব্ধ হয়েছিলেন পুলিশ প্রশাসনের উপরে, কিন্তু আবারও যখন এই ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে তবে কি এবার ক্ষুব্ধ হওয়ার ওপরে যে তিনি কি কোনোরকম কোনো পদক্ষেপ নেবেন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে? কোনোদিন নেবেন না। উনি একদম ডার্ক সাইটে অসত্য কথা বলা মানুষ। যে দেখুন বাংলার পুলিশ প্রশাসনটা কীরকম, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন থানায় একটা মিটিং হবে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে, স্বাভাবিকভাবেই জনপ্রতিনিধি এখন তৃণমূলের বেশি, তৃণমূলের জনপ্রতিনিধিরা থাকবে, বিভিন্ন ধরনের ক্লাব সংগঠনকে ডাকা হবে যারা অবশ্যই এখন তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত। আবার সমাজের জ্ঞানীগুণী মানুষ বলে পুলিশ প্রশাসন দু একজনকে ডাকে যারা আবার তৃণমূল কংগ্রেসের সিনিয়র লিডার। তা পুলিশ প্রশাসনের ওপরে চাপ আছে যে তৃণমূল বাদ দিয়ে কিছু করা যাবে না। এটা অত্যন্ত লজ্জার যে বাংলার সিনিয়র পুলিশ অফিসাররা বিভিন্ন মঞ্চে গিয়ে উঠে পড়ছে যেগুলো তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আয়োজন করছেন। দরকার পড়লে তৃণমূলের চিহ্ন লাগানো উত্তরীয় একজন পুলিশ অফিসাররা পড়ে ফেলছেন। কেন? তাদের ওপরে চাপ আছে। একজন পুলিশ অফিসারকে হঠাৎ যদি কাল সকালে, এখন তো ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার হয়, হঠাৎ যদি কলকাতার থেকে আসানসোলে ট্রান্সফার করে দেয় তাহলে তার পরিবার বিপদে পড়ে যাবে, তার প্রমোশন আটকে যাবে, তার ভাগ বাটোয়ারায় প্রবলেম হবে। এইগুলো তো পুলিশ অফিসাররা জানে। সেই জন্যে পুলিশের ওপরে যে বিরক্তি, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে পুলিশ যা করেছে সব কিছু স্থানীয় তৃণমূল নেতাদের অঙ্গুলি হেলনে করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দয়া করে নাটক করে বাংলার মানুষকে বিপদগামী না করলে ওনার যেটুকু বাঁচাবুচা ইমেজ আছে হয়তো বাঁচবে, তা নইলে এরপরে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অত্যন্ত খারাপ আসছে। দাদা শুধু এটাই নয় যে মালদাতে যে ঘটনা আজকে ঘটেছে সেই ঘটনায় যেমনটা জানা যাচ্ছে যে যারা এই ঘটনা ঘটালো তারা রাজনৈতিক কর্মী, বকলমে প্রত্যেকেই তৃণমূল কর্মী। আর এই খুনের ঘটনা যে তৃণমূলের গোষ্ঠী কন্দলের ফল তা স্পষ্ট করে দিয়েছেন সেখানকার অর্থাৎ সুজাপুরের বিধায়ক আব্দুল গানি। কি বলবেন এটা নিয়ে? আমি বহুবার আপনাকেও বলেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি, তৃণমূল কংগ্রেসের এখন যা অবস্থা, তৃণমূল কংগ্রেস ইজ নট আ পলিটিক্যাল পার্টি, ইট ইজ আ পলিটিক্যাল গ্যাং। আজকেও আমি দু একটা সংবাদ মাধ্যমকে বলেছি, দেখুন গ্যাং থাকলে গ্যাংওয়ার হবে। একটা ডাকাত দলে 10টা ডাকাত আছে, ঠিক মতন ভাগ বাটোয়ারা না হলে এক ডাকাত আরেক ডাকাতকে খুন করবে। তা তৃণমূলের মধ্যে তাই হচ্ছে। অবাক হওয়ার কি আছে? এখন তো বাংলার মানুষকে ভাবতে হবে যে আমি 1000-1500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার নেব না ডাকাত দলকে সরাবো ক্ষমতার থেকে। বাংলার মানুষকে ভাবতে হবে আমার বাড়ির মেয়েটার জন্যে কন্যাশ্রী সাইকেলটা নেব না ডাকাত দলকে আমার গ্রাম থেকে আমার জেলা থেকে বিতাড়িত করব। আমি বিধবা ভাতা নেব না ডাকাত দলকে ভোট দেব, কোনটা? এটা তো বাংলার মানুষকে ভাবতে হবে। আমরা বারবার আঙুল তুলে দেখাচ্ছি, আমরা বারবার সচেতন করছি বাংলার মানুষকে, কিন্তু দেখা যাচ্ছে হয়তো আমাদের বোঝানোতে কোথাও একটা ভুল হচ্ছে। তারা হয়তো বুঝতে পারছেন না। অত্যন্ত সরল সাদাসিধে শিক্ষিত সমাজ এই বাংলার সমাজ। তারা সহজে কাউকে খারাপ ভাবতে কষ্ট পায়, কিন্তু কষ্ট পাওয়ার তো কষ্ট আর কতদিন পাবেন তারা? তাদের তো বুঝতে হবে আমার আগামী প্রজন্মের কাছে চাকরি নেই, কর্মসংস্থান নেই, আমার মাথার ওপরে ছাদ নেই। রাত্রিবেলা শাহজাহানের মতন নেতারা পিঠে পুলি কীভাবে তৈরি হয় সেটা শেখার জন্যে মহিলাদের পার্টি অফিসে ডেকে পাঠাচ্ছে, বাড়ির ছেলের হাতে মদের বোতল তুলে দিয়ে বলছে কাল সকালে তৃণমূল কংগ্রেসের মিছিলে এসো। কতদিন কষ্ট পাবেন? সরাতে তো হবেই। ডাকাত দলকে না সরালে এই খুনোখুনি হতে থাকবে। আপনারা উন্নয়নের নৌকায় চড়ে বসে আছেন, ওই উন্নয়নের নৌকায় চড়ে বসে থাকলে এই স্যালাইনে মৃত্যু হবে। তা আমি বাংলার মা বোনেদের ভাইয়েদের জিজ্ঞেস করছি, আপনি কি চান আপনার বাড়ির কেউ, ঘনিষ্ঠ কেউ আগামীকাল এই ধরনের স্যালাইনে আবার তাদের মৃত্যু হোক? এই ডাকাত দলকে ক্ষমতায় রাখলে কিন্তু এই স্যালাইনের মৃত্যুও চলবে, শাহজাহানদের মতন নেতার অত্যাচারও চলবে।
দাদা, গার্ডেন রিচ ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে চলেছি ইতিমধ্যে বাঘা যতীনে। যদিও সেখানে কোনো রকম কোনো প্রাণহানি হয়নি, তবে যেমনটা জানা যাচ্ছে যে স্থানীয়রা যেটা দাবি করছে, সেখানে একটি ফ্ল্যাট তৈরি করা হয় এবং সেই ফ্ল্যাটটি একদমই নিয়ম মেনে তৈরি করা হয়নি। অঞ্চলে 3তলা ফ্ল্যাট বানানোর পারমিশন আছে, সেখানে 4তলা ফ্ল্যাট তৈরি হয়েছে এবং এই অভিযোগে নিয়ে এই নিয়ম না মেনে ফ্ল্যাটটা 4তলা ফ্ল্যাট বানানোর জন্য কিন্তু সেই ফ্ল্যাটটি ইতিমধ্যে বাঁকা হয়ে গেছে এবং ভেঙেও পড়েছে কিছুটা। তবে কি গার্ডেন রিচের ঘটনার পরেও মূলত কোনো রকম কোনো হুঁশ ফেরেনি পৌরসভার, কি বলবেন? এটা পৌরসভার ব্যাপার নয়। পৌরসভার ডিজি বিল্ডিং থেকে শুরু করে বোরোর চিফ ইঞ্জিনিয়ার, এই যে অফিসারদের র্যাঙ্ক আছে, তার নিচেই ইন্সপেক্টর রয়েছে, এগুলো তাদের ব্যাপার নয়। আমি একটা জিনিস, আমি একটু আগে যখন পুলিশ প্রশাসন নিয়ে কথা বলছিলাম, আমি একটা জিনিস ক্লিয়ার করে বলেছিলাম, প্রতিটি আমলা, প্রতিটি সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, প্রত্যেকের ওপরে চাপ আছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ। তৃণমূল যা বলবে সেটাই শেষ কথা। এখানে কোনো অল্টারনেট কোনো ব্যাপার নেই পশ্চিমবঙ্গে। তৃণমূলের লোকাল কাউন্সিলর, লোকাল এমএলএ, লোকাল এমপি যদি বলে দেয় ওকে 2তলা বেআইনি বানাতে দিতে হবে, তোমরা কোনো ডিস্টার্ব করবে না, ও 2তলা বেআইনি বানাবে। আর বেআইনি বানানোর ফল ওই বিষাক্ত স্যালাইনের মতন ভাঙা বিল্ডিং। এখানে হয়তো মানুষ মারা যাননি, আহত হয়েছেন, শুনলাম অনেকজন আহত হয়েছেন, 3জন 4জন 5জন আহত হয়েছেন। তাই হবে। আজকে যারা পয়সা দিয়ে ফ্ল্যাটটা কিনেছিল তার হয়তো দ্বিতীয়বার এই পয়সা দিয়ে এই ফ্ল্যাট কেনার আর পয়সাও নেই। এই বাড়িটার কি হবে, এর ভবিষ্যৎ কি হবে, যারা আহত হয়েছে তাদের কি হবে? যদি এর থেকে মৃত্যু হতো তাহলে ডাকাত দলের সর্দার কি উত্তর দিতেন? আমি বাংলার মাননীয়াকে জিজ্ঞেস করছি, আর কলকাতার মহানাগরিক অত্যন্ত গুণধর ববি হাকিমকেও জিজ্ঞেস করছি, এই যে আপনারা ডাকাত দলের সব সর্দার, আপনারা বলুন আপনাদের ডাকাত দলের প্ররোচনায় প্রমোটার সাহস পেয়েছিল ইল্লিগাল বিল্ডিং তৈরি করার, অথবা এমন কোনো মাল মশলা দিয়ে বিল্ডিংটা তৈরি করা যে বিল্ডিং ভেঙে পড়ে। এবার যদি এই বিল্ডিং যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিল্ডিংটা আদৌ ওইভাবে দাঁড় করানো যাবে কি না? যারা আহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেবে, যাদের ফ্ল্যাটে চিড় ধরে গেল, ফ্ল্যাটটা নষ্ট হয়ে গেল, তাদের পয়সা কে দেবে ফ্ল্যাটটা বানানোর জন্যে? দেখুন, এগুলো সবই তৃণমূল কংগ্রেসের প্ররোচনায় হয়। পয়সা খাওয়াখাইয়ের ব্যাপার আছে। গরু, কয়লা, বালি, প্রমোটিং, পাচার, মাছের ভেড়ি, এই নানা রকম ট্যাপ কেলেঙ্কারি, এখন সাইবার ক্রাইমে চলে গেছে তৃণমূল। হ্যাকিং হচ্ছে, পাসওয়ার্ড হ্যাক করে সব ট্যাপ কেলেঙ্কারি হয়েছিল। কোন কোন পন্থাটা ওরা বাদ রেখেছে চুরি করার? আর বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলে বিরোধীদের বিরুদ্ধে। একটা চোরেদের গ্যাংকে উনি নেতৃত্ব দিচ্ছেন, একটা চোরেদের গ্যাং যারা ডাইভার্সিফাই করেছে। এখানে তো ইন্ডাস্ট্রি নেই, কি করে ডাইভার্সিফাই করা যায়? এতদিন গরু, কয়লা, বালি হচ্ছিল, তারপর সাইবার ক্রাইম, তারপর এখন ফার্মাসিউটিক্যালসে চলে গেছে, ডাইভার্সিফাই করছে নিজেদের চুরি। আর কিছু বলার নেই। বাংলার মানুষ এবার ভাবুন, আর কতদিন লক্ষ্মীর ভাণ্ডারে আর কন্যাশ্রীতে খুশি থাকবেন? ভাবুন বাংলার মানুষ। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।